ওই দৃশ্যমান গ্রামের নাম ধুমপুর কিলা। প্রজন্ম থেকে ধুমপুর বংশের জমিদাররা ওই মহলের আশেপাশে ৩০টা ছোট ছোট গ্রামে শাসন করে এসেছিল। একদিন জমিদারের বউ কুমুদিনী কাছের গ্রামের মন্দিরে গিয়ে গরুর গাড়ি করে ফিরছিল। যেই একটা নির্জন জঙ্গলের রাস্তা দিয়ে আসছিল, কিছু ডাকাত গাড়ির উপরে হামলা করে দেয়। গাড়ি চালককে খারাপভাবে পিটিয়ে গাছের সাথে বেঁধে দেয়। কুমুদিনীর কাছে যত সোনার আভূষণ ছিল সব নিয়ে নিতে চেষ্টা করে। তখনই আকাশে উঠতে থাকা ভূমিয়ার লোকই নিচে দেখল আর তক্ষুনি নিচে নামলো। দুই ডাকাতকে ওরা খুব জোরে পেটালো। গাড়ির চালক খুব বাজেভাবে আহত ছিল, তাই লোকই নিজে গাড়ি চালালো আর জমিদারের বউকে সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে দিল। আপনাদের এই উপকার কোনোদিনও ভুলবো না। এই সামনের মাসে আমাদের বাড়িতে ভোজ হবে, তার জন্য আপনাদের আমন্ত্রণ জানালাম, নিশ্চয়ই আসবেন। প্রতিজ্ঞা কেন দিচ্ছ? এত ভালোবেসে নিমন্ত্রণ করেছো, নিশ্চয়ই আসবো। এমন বলে দুজনে হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। ওরা দুজন হাওয়ায় উঠছিল, এই ব্যাপারটা আমিই দেখলাম, আর তো কেউ দেখলো না। দেখতে তো মানুষের মতনই এরা, কিন্তু এরা উড়ে যাচ্ছে কিভাবে? যখন ভোজের জন্য আসবে তখন জিজ্ঞেস করে নেব। এমনটা ভাবতে ভাবতে ও বাড়ির ভেতরে চলে যায়। অন্ততপক্ষে ৩০ বছরের পুরনো এই জমিদারের মহল। মধ্যরাত্রি হয়ে এসেছিল। মহলের তলায় রহস্যময়ী একটা কক্ষের দরজা আস্তে করে খুলে যায়। সিঁড়ির তলায় নামার সাথে সাথে ভূমির তলায় একটা দরজা দেখা যায়। অন্ধকার নিস্তব্ধ সেই অন্ধকূপে ভয়ানক চিৎকারের আওয়াজ আসছিল। কোনো ভুতুড়ে আত্মা চিৎকার করে কাঁদছিল, কিন্তু ওই আওয়াজগুলোকে পাত্তা না দিয়ে একটা বুড়ি চাকরানি ভুরিবাই নিজের রোজকার কাজে ব্যস্ত ছিল। প্রতি রাতের মতনই রাতেও ভুরিবাই ওই অন্ধকূপের দরজার সামনে একটা কাঁসার থালায় মাংস রেখে পেছনের দিকে না তাকিয়ে ফিরে যায়। কাকি, আমি বড় মালকিনকে একটা পূজারীর সাথে কথা বলতে শুনলাম। উনি বলছিলেন ২১ দিনের কোনো বিশেষ ক্রিয়ার জন্য তৈরি করতে হবে। এই ২১ দিনের ক্রিয়া কি? চুপ করো, তোমার এই বিষয়ে কিছু জানার দরকার নেই। এই বিষয়ে কোনো কথা হয় না, এটা একটা রহস্য। জমিদার বীরভদ্র খুবই ভালো ভদ্রলোক ছিলেন। গ্রামবাসীদের পুরো যত্ন করে রাখত যাতে কারোর কোনো অসুবিধা না হয়। জমিদারের একমাত্র মেয়ে, তার নাম রুহিকা, খুবই বাহাদুর আর পরিষ্কার মনের। ওদের বাড়িতে কাজ করত দীপক, যে রুহিকাকে খুব পছন্দ করত। দীপক ছোটবেলা থেকে মহলের বাগিচায় কাজ করে আসছে। দুজনে ছোটবেলা থেকে একসাথে খেলেই বড় হয়েছে। বড় হওয়ার পর বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। দীপক রুহিকাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। কিছুদিনের মধ্যে ওদের প্রেমের গল্প জমিদারের কাছে পৌঁছায় এক চাকরানির মাধ্যমে। নিজের ভাগ্যটা না জেনে তুমি ভালোবাসা করে ঘুরে বেড়াচ্ছ। শুধু ভালোবাসাটা সবকিছু হয় না, ওইদিকে তোমার মৃত্যু অপেক্ষা করছে। মৃত্যু আমার অপেক্ষা করছে? গরিবের সাথে প্রেম করা কি অপরাধ বাবা? দীপককে ছাড়া আমি কারোর সাথে বিয়ে করব না। এরকম বলে রুহিকা একদম ভয় না পেয়ে নিজের মনের কথা বলে চলে যায়। এত বছরে তুমি শুধু আমাকে এতটুকুই চিনলে। খুব শিগগিরই সেই সময় আসছে যখন তুমি সব জানবে। এরকম বলতে বলতে জমিদার দুঃখ মনে ওখান থেকে চলে যায়। সেই রাত রুহিকার ঘুম আসে না। বাইরে বেরিয়ে বাগিচার দিকে বেরিয়ে পড়ে। যেই ও ঘুরতে ঘুরতে এগুলো কাছে থেকে কিছু ফুসফুস করে কথা বলার আওয়াজ শুনল। মহলে কাজ করা কিছু চাকররা নিজেদের মধ্যে কথা বলছিল। বলা হয় এই বংশের এই মহলের মেয়েরা ২১ বছর হতে হতে কোথাও একটা উধাও হয়ে যায়। সত্যি? চুপ করো, তোমাদেরকে কতবার বলেছি এই বিষয়ে কোনো সময় কারোর সাথে কথা বলবে না, এটা একটা রহস্য। প্রত্যেক কথা রহস্যই বলো, তারপরে
প্রত্যেক রাতে ওই থালায় করে তুমি শুয়োরের মাংস রেখে কোথায় যাও? সভা মণ্ডপের উপরে কাপড় দিয়ে ঢাকা থাকে কেন? জমিদারের সিংহাসনের পাশে যে মূর্তিটা রয়েছে তার উপরে সবসময় কাপড় থাকে কেন? সেটা কার মূর্তি? যেই কথাগুলো তোমার না জানলে চলবে সেইগুলো জিজ্ঞেস করো না কামলি। বড় ঘরের রহস্য জানতে গেলে আমাদের জীবনের ক্ষতি হবে। তুমি নিজের কাজ করো, মধ্যরাত্রে হতে চলেছে, যাও মাংসর থালাটা তৈরি করো, আমাকে যেতে হবে। ভুরিবাই যখন রেগে এসব কথা বলে তখন চাকরানী ওখান থেকে চলে যায়। ওদের কথা শোনা পর রুহিকার মনে সন্দেহ জাগে। রুহিকা চুপ করে সভা মণ্ডপের দিকে যায় আর দেখে যে ওখানে কিছু চিত্রের উপরে কাপড় ঢাকা রয়েছে। জমিদারের সিংহাসনের পাশে যে মূর্তিটা রয়েছে তার উপরেও কাপড় দিয়ে ঢাকা আর দড়ি দিয়ে কোষে বাঁধা রয়েছে। আমি এই ঘরটাতে তো অনেকবার এসেছি, কিন্তু কখনো ভাবিনি মূর্তির উপরে কাপড় ঢাকা কেন। কিছু ছবিগুলোকেও ঢেকে রাখা হয়েছে। আমি তো কখনো কাউকে জিজ্ঞাসা করিনি। রুহিকা ছবিগুলোর উপর থেকে কাপড় সরিয়ে দেখে। ওই চিত্রগুলোতে বিয়ের বেশভূষায় কিছু মেয়েদের ছবি, নতুন বউদের ছবির উপরে মালা চড়ানো। এ কি, সবাই নববধূর কাপড়ে আর ওদের ছবির উপরে মালা লাগানো? মানে এরা সবাই মরে গেছে? মা আর বাবা তো এদের ব্যাপারে কোনোদিন কিছু বলেনি। রুহিকা যখন আবার থেকে ছবির উপরে কাপড় পরাতে যায়, একটা ছবির পেছনে পুরনো ডায়েরি লোকানো পড়ে যায়। রুহিকা ডায়েরিটাকে উঠিয়ে নিজের ঘরের মধ্যে নিয়ে গিয়ে পড়তে শুরু করে। ডায়েরিটা কোনো বসুন্ধরা নামের মহিলা মোটামুটি 60 বছর আগে নিজের সারাদিনের কার্য লিখেছে। যেই রুহিকা সেগুলো পড়তে থাকে আর ডায়েরির মধ্যিখানের পাতায় পৌঁছায়, তার মধ্যে যা লেখা ছিল সেটা পড়ে তার আত্মা, কাল আমার বয়স 21 বছর হয়ে যাবে। বাবা জয়ধর বলে যে আমার কোনো বিশেষ ভবিষ্যৎ প্রতীক্ষা করছে। ওই ব্যাপারে জানার জন্য আমি খুব উৎসুক। এটা ওই কিছুদিন আগে তো বাবাও আমাকে একই কথা বলেছিল, কোনো ভবিষ্যৎ। তক্ষুনি ডায়েরির পরের পাতায় যায়, কিন্তু পুরো পাতাটা খালি ছিল। আমাদের বাবার বাবা এই বসুন্ধরাকে, আর আমার সাথে কি হতে চলেছে? রুহিকা নিজের মায়ের কাছে যায়। মা, এই বসুন্ধরা কে ছিল? তার সাথে কি হয়েছিল? আমার সাথে কি হবে? বসুন্ধরা তোমার পিসি, তোমার বাবার বড় বোন। তুমি হঠাৎ করে এসব কেন জিজ্ঞেস করছো? আর তোমাকে বসুন্ধরার ব্যাপারে কে বলল? কি বলেছে? কাল রাত্রে সভা মণ্ডপের তলায় একটা বই পড়েছিল, সেখান থেকে পড়লাম। সন্ধেবেলায় দীপক যখন কাজে আসলো, রুহিকা তাকে সব কথা বলে। এতে কোনো রহস্য নিশ্চয়ই আছে দীপক। এই বংশে জন্মে থাকা মেয়েরা 21 বছর পরে কেন উধাও হয়ে যায়? ছবিগুলোতে মালা লাগানো, তার মানে এরা সবাই মরে গেছে। বাবাকে জিজ্ঞেস করলে কিছু বলে না, মা বলতে গিয়েও কথা বদলে দিল। কিন্তু ভুরিবাই বাবা ছোটবেলা থেকেই এই মহলেই কাজ করছে, ওই রহস্যটা নিশ্চয়ই জানবে। তুমি ভুরিবাইকে জিজ্ঞেস করো না, আমি কথা বলছি, আমি রহস্যটা জেনেই ছাড়বো। আমার ভয় লাগছে না, কিন্তু সত্যি কথাটা জানবো। কালকে আমার 21 বছর হবে, দেখি কি হয়। ওই আওয়াজে ঘুম থেকে চমকে ওঠে। রুহিকা মহলে কিছু একটা নড়চড় হচ্ছে সেটা বুঝতে পারল। ও যখন নিচে আসে তখন ওখানে জোরে জোরে শঙ্খধ্বনি হচ্ছিল। পুজো হচ্ছে, কিছু ঋষিরা যজ্ঞ করছে। মালকিন, আজ আপনার 21 বছর হলো, দয়া করে তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, এই পুজোটা বিশেষ রূপে তোমার জন্যই রাখা। রুহিকা ভুরিবাইয়ের কথা শুনে স্নান করে পুজোয় বসে। তপোবন যজ্ঞের কুণ্ডে জড়িবুটি ঢেলে পুজো করছে আর হাওয়ায় ফুঁকে দেয়।
রুহিকা অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায়। অজ্ঞান রুহিকাকে একটা পালকি করে নববধূর মতন সাজিয়ে নিয়ে যাওয়া হয়। সবার চেয়ে আগে ভুড়িবাই লণ্ঠন নিয়ে চলছিল, তার পেছনে জমিদার বাবু হাঁটছিল, তার পেছনে 2 চাকর পালকি উঠিয়ে আসছিল। সবাই ভূমির তলায় দরজা অবধি পৌঁছায়। আমি বীরভদ্র জমিদার এসেছি। আমার নিজের প্রিয় মেয়েকে কন্যা রূপে সাজিয়ে তোমার জন্য নিয়ে এসেছি। দয়া করে দরজাটা খোলার অনুমতি চাই। রুহিকাকে দরজার কাছে ছেড়ে দিয়ে সবাই ওখান থেকে পেছনে সরে যায়। কুমুদিনী কাঁদছে যে তার মেয়ে আর কোনোদিন ফিরে আসবে না। কুমুদিনী কেঁদো না। ওর জন্ম সময় আমরা জানতাম যে ভাগ্য আমাদেরকে তার সঙ্গে থাকতে দেবে না। নিজের মেয়েকে নিজের হাতেই বলিদান দিতে হবে। সভা মণ্ডপে রুহিকার নববধূর বেশে ছবি টাঙানো, একটা দীপ জ্বালিয়ে রাখা হয়। এই বংশকে কষ্ট দেওয়াই অভিশাপ। তোমার মেয়ের বলি অনিবার্য ছিল। আমি ঈশ্বরের থেকে কামনা করি কোনো মেয়ে যেন এমন করে না মরে। 21 দিনের পরে রহিকার মৃত্যু মানা হবে। তখন সেই ছবিতে মালা দিয়ে ঢেকে দিও। সেদিন গ্রামে একটা ভোজের আয়োজন করো। অভিশাপের কারণে মরে থাকা কন্যাদের জন্যে যেই জায়গা শ্মশানের পেছনে বানানো হয়েছে, রুহিকার শেষ পড়ে থাকা পোশাকটা একটা বাক্সতে বন্ধ করে পুঁতে দিও। তার আত্মা 21 দিনে সেই সমাধিতে প্রবেশ করবে। আমাদের পূর্বপুরুষরা রুদ্র বাবার থেকে এই পরম্পরা চালাচ্ছে। এখনো 200 বছর ধরে এই নিয়মই চলে আসছে। এই বলে তপোধন ওখান থেকে চলে যায়। দীপক এই সব কোণার থেকে দেখছিল আর রেগে ভুড়িবাইয়ের কাছে উত্তর জানার জন্য চলে যায়। ভুরিবাই, তুমি এই মহলে থাকা সব রহস্যের ব্যাপারে জানো তো? সত্যি বলো, রুহিকা কোথায়? তুই চাকরের মতন থাক। এটা তোর আর আমার জন্য ভালো হবে। বড় ঘরের মামলায় দখল দিলে প্রাণের বিপদ হতে পারে। কাকি, দয়া করে বলো। আমি কাউকে বলবো না যে তুমি আমাকে বলেছো। রুহিকার কিছু হলে তো আমিও মরে যাব। দীপক নিজের মাথাটা দেয়ালের মধ্যে জোরে জোরে মারছে, যার জন্য রক্ত বইতে শুরু করে। এটা দেখে ভুড়িবাইয়ের মনে দয়া জাগে। ও রহস্য দরজাটা খুলে দেয় আর দীপককে ভূমির তলার দরজা পর্যন্ত নিয়ে যায়। এই দরজাটার পেছনে কি আছে আমিও পুরোপুরিভাবে জানি না, কিন্তু জমিদার বংশে জন্মে থাকা সব মেয়েদের ওর 21তম জন্মদিনে এই দরজার পেছনে পাঠানো হয়। এরম ভাবে গিয়ে থাকা কোনো মেয়ে আজ পর্যন্ত ফেরেনি। এই দরজাটাকে বাইরে থেকে কেউ খুলতে পারে না। এটাকে খোলার জন্যে সেই ব্যক্তিকে জমিদারের সিংহাসনে বসার যোগ্যতা প্রাপ্ত করা উচিত। তার মানে বংশের লোক হওয়া উচিত। তার মানে রুহিকা ভেতরে এখন বেঁচে আছে তো? আমাকে মেরে ফেললে আমি রুহিকাকে বাঁচিয়েই ছাড়বো। এরকম বলে দরজাটাকে সে জোর করে পেটায়। দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু তক্ষুনি দরজার মধ্যে থেকে একটা বিদ্যুৎ চমকায়। ভেতর থেকে একটা ভয়ানক লম্বা হাত দীপককে নিয়ে হাওয়ায় ছুড়ে ফেলে। আঙ্গুল দিয়ে দীপকের চোখ বার করে দেয়। তারপরে হাতটা তক্ষুনি ভেতরে চলে যায়। তক্ষুনি বুড়িবাই দীপককে ওখান থেকে বার করে নিয়ে যায়। আমি তোকে আগেই বলেছিলাম, কিন্তু তুই শুনলি না। এখন দেখ, তুই অন্ধ হয়ে গেলি। তখন থেকে দীপক আর জমিদারের পরিবার শ্মশান হয়ে গেল। রুহিকার সমাধির পাশে বসে কাঁদতে থাকলো। চার দিন হয়ে গেছিল রুহিকাকে ভূমির তলার কক্ষে পাঠানো হয়েছে। গ্রামে উৎসবের সময় শুরু হয়ে গিয়েছে। ভূমি আর লোকি সামান্য মানুষদের মতন ঘোড়া গাড়ি করে মহলে পৌঁছায়। কুমুদিনী নিজের মেয়ের মৃত্যুর কথা মনে লুকিয়ে ভূমি আর লোকিকে আদর করে খাবার খাওয়ায়। জমিদারকে আবার করে মনে করায় যে কিভাবে ওরা ওর প্রাণ বাঁচিয়েছিল। আপনারা যে সাহায্যটা করলেন আমি সারা জীবনে ভুলতে পারবো না। আমার স্ত্রী সবসময় মনে করে এটা। আরে, আমি তো ভুলে গিয়েছিলাম, আমাদের মেয়ের জন্মদিনের 21 দিন পুরো হয়নি। আমাদের বাড়ি থেকে কোনো স্ত্রী বাইরে বেরোতে পারবে না।
ভূমিকে বাড়ির ভেতরে আসতে দেওয়া আমাদের ভুল ছিল। দয়া করে আমাকে ক্ষমা করবেন। কোনো একটা শক্তি আমাকে বাইরে যেতে দিচ্ছে না। আমি কি নিজের পাতাল শক্তির উপযোগ করতে পারি? দরকার নেই, আমি নিজের মন্ত্র শক্তি দিয়ে এটাকে ভাঙতে পারি। দাঁড়ান, দয়া করে দাঁড়ান। যদি আপনি নিজের শক্তি দিয়ে এই বাঁধনটা খোলেন তাহলে রুহিকার বলিদানটা ব্যর্থ হয়ে যাবে। আমাদের বংশ আর পুরো গ্রামের উপরে বিপদ। তার মানে আপনি অদৃশ্য শক্তির ব্যাপারে আগের থেকে জানতেন? হ্যাঁ, আপনাদেরকে তো দেখে তান্ত্রিক মনে হচ্ছে। দয়া করে ভেতরে আসুন, আপনার শক্তি দিয়ে আমাদের সমস্যার সমাধান করুন। প্রায় 8টা বংশর আগে আমাদের বংশের এক মেয়ে চন্দ্রিকা নিজের বিয়ের দিনে এই মহলের রহস্যময় ঘরে চলে যায় আর ওইখানে দরজা বন্ধ করে দেয়। তারপরে আর তাকে কেউ দেখতে পায়নি। প্রত্যেক দিন তার জন্য খাবার নিয়ে যাওয়া হতো, কিন্তু সেই দরজাটা একবারও খুলল না। সবাই ভেবে নিল যে সে মরে গেছে, কিন্তু আমাদের পূর্বপুরুষ সেই খাবার পৌঁছানো থামালো না। কিন্তু ঠিক 21 বছর পরে সেই দরজার নিচের থেকে একটা হাত বের হয়ে খাবার ভেতরে নিয়ে যায়। মাংস চাই, মাংস চাই, শুধু শুয়োরের মাংস চাই। সেদিনের থেকে আমাদের বংশে নিজের কাকির মেয়ে কিংবা আমাদের বংশের মেয়েরা জন্ম নেওয়ার ঠিক 21 দিন পরে মৃত্যুর মুখে চলে যাচ্ছে। আমার প্রপিতামহ এক মহারিষিকে ডেকে এই সব জিনিসের রহস্য জানার চেষ্টা করেছিল। আপনাদের রক্তের মৃত্যু হওয়ার কারণ হলো চন্দ্রিকার আত্মা। ওর আত্মা একটা প্রেতাত্মা হয়ে গেছে, এটা ওর অভিশাপ। অভিশাপ? সেটা আমাদের চন্দ্রিকার জন্যে? এটা অসম্ভব। চন্দ্রিকা মরেনি, আমরা যে মাংস দিই সেটা প্রত্যেক দিন সে খায়। হ্যাঁ, এটা অভিশাপ। যদি আপনি এই মহল ছেড়েও দেন তবু এই অভিশাপ কখনো ছাড়বে না। যে মাংস খাচ্ছে সেটা চন্দ্রিকা নয়, প্রেত। চাকররা দরজাটাকে খোলার চেষ্টাও করলো, হাতুড়ি, ছেনি, লাঙল সবকিছু ব্যবহার হলো, কিন্তু সেই দরজা একটুও ভাঙলো না। মহলের পেছনে খোঁড়া হলো তো কিছু দূর যাওয়ার পরে নরকঙ্কাল মাথার চুল দিয়ে বানানো একটা দেওয়াল, যেটা লোহার দেওয়ালের মতন শক্ত। সেই দেওয়ালটাকে কাটার চেষ্টা করলেও কিচ্ছু হলো না। যেই শ্রমিকরা সেই দেওয়াল অবধি পৌঁছেছিল তারা একটা বিদঘুটে অসুখে মারা গেল। আপনার পূর্বপুরুষরা সেই ঘরের নির্মাণ যুদ্ধের সময় করেছিল, বংশের স্ত্রীদেরকে লুকিয়ে রাখার জন্য তৈরি করেছিল, কিন্তু এখন একটা প্রেতাত্মার থাকার জায়গা হয়ে গেছে। রুদ্র বাবা সেই ঘরের বাইরে শূন্য কোষ তন্ত্রের মাধ্যমে চন্দ্রিকার আত্মাকে আবাহন করার চেষ্টা করলো। আমার থেকে বেশি সুন্দরী এই বংশে কেউ যেন জন্ম নেয়, তাই আমি ওদেরকে বলিদান করছি। আমার ভাইয়ের সাথে এই বংশ নষ্ট হয়ে যাওয়া উচিত। নিজের অভিশাপকে ফিরিয়ে নাও। সেটা কখনো হবে না। ঠিক আছে, যদি তুমি চাও যে তোমার থেকে সুন্দর জন্ম না নেয় তাহলে কন্যাদেরই শুধু বলি নাও। পুরুষদের ছেড়ে দাও, সবসময় ওরা তোমার সৌন্দর্য মনে রাখবে, ওরা তোমার অভিশাপকে বাঁচিয়ে রাখবে। যতদিন তোমার বংশ থাকবে তোমার নাম মনে রাখা হবে, বুঝলে? তোমার বিচার আমার পছন্দ হলো। এখন থেকে এই বংশের জন্মে থাকা মেয়েদের তাদের 21তম জন্মদিনে আমার কক্ষে বলির রূপে পাঠানো হবে। আমি তার শরীরে 21 দিন অবধি বাস করে আমার সৌন্দর্য দেখে আনন্দ নেব। যদি কোনো কন্যা 21 বছর হওয়ার পরেও আমার কক্ষে বলির রূপে না আসে, সেদিন আমি এই বংশের সাথে সাথে পুরো গ্রামকে নষ্ট করে দেব। আর এখন থেকে প্রত্যেক মধ্যরাত্রে আমার জন্য শুয়োরের মাংস আনা অনিবার্য। জমিদার বাবু, ওই সভা মণ্ডপে যে মূর্তিটা কাপড় দিয়ে ঢাকা, সেটা কার? ওইটা চন্দ্রিকার মূর্তি। আমার দাদু নিজের মেয়েকে বলি দিতে চাইতো না। উনি একজন মহান তান্ত্রিককে ডেকে অভিশাপকে শেষ করার চেষ্টা করলেন। ওনার উদ্দেশ্য ছিল মহাস্তম্ভন তন্ত্র দিয়ে চন্দ্রিকার আত্মাকে সেই মূর্তিতে বন্দি করা। একটা ছোট আত্মা সেই মূর্তিতে ঢুকেও গেল, কিন্তু মন্ত্র বিফল হয়ে গেল আর সেই তান্ত্রিক অগ্নিকুণ্ডেই জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তারপরে আমাদের রাজমহামুনি সেই মূর্তিটাকে একটা অভিমন্ত্র কাপড় দিয়ে ঢেকে দেয়, কারণ সেই মূর্তিটা কারোর দেখার নিষেধ। এটা শুনে লোকের বিশ্বাস হলো যে রুহিকা জীবিত আছে। ওকে বাঁচানো এখন তার একমাত্র লক্ষ্য। প্রথমে সেই দরজাটা খুলতে হবে। চলো, আমি আমার বেতাল শক্তি দিয়ে চেষ্টা করি। ভূমি, তুমি নিজের পাতাল শক্তিকে দরজার উপরে প্রবাহিত করো। ভূমি নিজের শক্তি কেন্দ্রিত করে। দুই শক্তি এক হয়ে দরজাটাকে খোলার প্রচেষ্টা করে, কিন্তু দরজা একটুও নড়ে না। এই দরজাটা এমন খুলবে না।
ভূমি, তুমি এখানেই থাকো, আমি মা মন্ত্র কাকিকে নিয়ে আসছি। উনি শুধু এমন জটিল প্রেতাত্মাকে ঠিক করতে পারবেন। লোকি মহুয়া গ্রামে গিয়ে মন্ত্রজানা কাকিকে সবকিছু বলে চলো মা, ওদেরকে বাঁচাতে হবে। ওদেরকে ছাড়ো, কিন্তু ভূমি কেন? যেখানে যায় কোথাও না কোথাও সে ফেঁসেই যায় সব সময়। তার কি অশুভ যোগ আছে? আগে তুই চলতো নাটা গগন বায়ু বেকম বেকা বেকা রাই রাই বিহঙ্গ দিব্য তেজম বেকা বেকা রাই রাই। তারপর সবাই জমিদারের বাড়ি পৌঁছায়। যেই ওরা ভেতরে ঢুকতে যাচ্ছিল, কুমুদিনী ভয় ভয় আসে। কাকি, একবার ভাবুন, একবার যদি আপনি ভেতরে এসছেন, আগামী 16 দিন অবধি আপনি বাড়ি বেরোতে পারবেন না। আমাকে বাধার শক্তি শুধু ভগবানের কাছে আছে। ভেতরে বসে থাকা ওই প্রেতাত্মা আমাকে কি থামাবে? ভূতেদের ভয় পাড়িয়ে আমাকে থামানো কে সে আমিও দেখি। আমার খগলি বন্ধন থেকে তুমি কোনোদিন মুক্ত হতে পারবে না। আমি তোর তান্ত্রিক শক্তিকে আস্তে আস্তে শেষ করে দেব, কিন্তু আগে এটা বল, এত শক্তি তোর মধ্যে এলো কোথা থেকে? বলছি বলছি, আমাকে কিচ্ছু করো না। আমার সৌন্দর্যের প্রতি অনেক মোহ ছিল। আমাদের বংশে মেয়েদের বিয়ে 16 বছর বয়সে করা হতো, কিন্তু আমার ভয় ছিল বিয়ের পরে মা হলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাই বিবাহর জন্য কোনোদিন রাজি হইনি। আমি চাইতাম যে সব আত্মীয় স্বজনদের মধ্যে আমি সবথেকে সুন্দরী হব, কিন্তু বয়স হওয়ার সাথে সাথে সৌন্দর্য পড়ে যায়। এই ভয়টা আমাকে শুতে দিত না। আমি চাইতাম সবাই সবসময় আমারই প্রশংসা করুক। আমি বুড়ি হয়ে গেলে আমার সৌন্দর্য শেষ হয়ে যাবে। এর সমাধানে অনেক বৈদ্য, সিদ্ধ, যোগী সবাইকে দেখে নিলাম। আমার কাছে এত বৈভব ছিল যে আমি চাইতাম সব সময়ের জন্য যেন আমি যৌবন হয়ে থাকি। বয়স হওয়া, বুড়ো হওয়া, মৃত্যু এসব মানুষ জীবনের অঙ্গ। এর থেকে বাঁচা মানুষের অজ্ঞানতার লক্ষণ। শেষমেশ এক তান্ত্রিকের সাথে আমার দেখা হয়। তার নাম ছিল ভয়ানক, যার বয়স 100 বছরের বেশি ছিল, কিন্তু তার শরীর বজ্রের মতন, সব সময় যুবকের মতন দেখা যেত। যেই আমি এই তন্ত্রটা শুরু করব, তান্ত্রিক শক্তি তোমার শরীরে প্রবেশ করবে, তোমার মুখ উজ্জ্বল হয়ে উঠবে, তুমি আবার 16 বছর বয়সের সৌন্দর্য পাবে, আর 21তম দিনে 99টা আত্মার শক্তিও তোমার ভেতরে প্রবাহিত করে দেব, আর তুমি 100 বছর অবধি জোয়ান থাকবে। আত্মাকে ডাকার জন্য নিজের রক্ত দিয়ে সংকল্প নাও। আমি অনুমতি দিচ্ছি, এটা আমার রক্ত সংকল্প। আমি তান্ত্রিকের দণ্ডে আমার হাত ফুটিয়ে রক্ত বার করলাম আর প্রতিজ্ঞা করলাম, কিন্তু কিছুদিনের মধ্যে আমার মনের মধ্যে একটা ভয় আসলো। সত্যি করে আমি 16 বছরের যুবতীর মতন দেখা যাচ্ছিলাম। সবাই আমাকে দেখে চমকে যাচ্ছিল। একদিকে ওই তান্ত্রিককে বিয়ে করার ভয়, অন্যদিকে 21 দিনের মধ্যে সবসময়ের জন্য যুবতী হওয়ার খুশি। কিন্তু সেই সময় যখন ভয়ানক নিজের গুহায় তন্ত্র করছিল, আমার মনে একটা বিচার এলো, যদি আমি চুপচাপ অন্য কাউকে বিয়ে করে ফেলি তাহলে ও আমার কিচ্ছু করতে পারবে না। আমি কোনো সাধারণ মেয়ে নই, জমিদারের মেয়ে। আমি কেন এক তান্ত্রিককে বিয়ে করব? তক্ষুনি বাবার কাছে গেলাম আর জামাই বাবুর সাথে আমার বিয়ে 3 দিনের মধ্যে শেষ করার প্রার্থনা করলাম, কারণ 3 দিন পরে আমার 21তম জন্মদিন। বিয়ের বস্ত্র পরে দাঁড়িয়েছিলাম। যেই আমি বিয়ের সিঁদুর লাগালাম, তান্ত্রিক সব জানতে পেরে গেল। প্রতারণা, প্রতারণা, তুমি আমার সঙ্গে প্রতারণা করছো। তুমি সুন্দর, তাই যে কেউ তোমাকে বিয়ে করে নেবে, কিন্তু তুমি যদি কুরূপ হতে তো। কিন্তু যেই তুমি কথা দিলে, আমার তোমার উপরে অধিকার ছিল, কিন্তু এখন সেটা ভেঙে গেছে। এখন তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ও যে তন্ত্রটা করছিল সেটা পাল্টে দিল। যে শক্তিটা আমার শরীরে প্রবেশ করতে যাচ্ছিল সেটা দুষ্ট শক্তিতে বদলে দিল। আয়নায় যে ছবিটা দেখা যাচ্ছিল, এক
একের পর এক আত্মারা প্রবেশ করতে শুরু করলো, চুল ঝরতে শুরু করলো, চেহারা ফাটতে শুরু করলো, আর রক্ত বইলো। চামড়াটা কুমিরের মতন কুঁকড়ে গেল। ওই শক্তির জন্য আমি কুরূপ হয়ে গেলাম। বিকৃত চেহারা, ঘৃণা ভর্তি শরীর। ভয়ের চোটে জোরে চিৎকার করলাম। ওই চেহারায় আমাকে যেন মহলে কেউ দেখতে না পায়। এই কুরূপ চেহারা যাতে কেউ না দেখে ফেলে, আমি একটা ঘরের মধ্যে বন্দী হয়ে গেলাম। লোকেরা হাসবে। মুখটা কাপড়ে ঢেকে গুপ্ত কক্ষে বন্ধ হয়ে গেলাম। কিছুদিন পরে তান্ত্রিক ভয়ানক মহলে এসে বাবার থেকে আমাকে চাইতে শুরু করলো। আপনার মেয়ে কথা দিয়েছিল, বলেছিল যে আমার সঙ্গে সে বিয়ে করবে। তোমাকে তো প্রথমবার দেখছি, তুমি তো সাধারণ মানুষের মতনও দেখতে নাও। আমার মেয়ের মন এখন অশান্ত, যখন মন শান্ত হবে সে নিজেই বের হয়ে আসবে। দয়া করে ওকে কষ্ট দিও না, না হলে আমাকে শাস্তি দিতে হবে। তান্ত্রিক চলে গেল। তারপরে 21 দিন অব্দি যে আমাকে বশে এনেছিল, ওই দুষ্ট শক্তি আমাকে যাতনা দিতে শুরু করলো। শেষমেশ আমি মরে গেলাম। আমার আত্মা প্রেতাত্মায় বদলে গেল। দুষ্ট শক্তি আমার কাছে চলে এলো। যে সুখ আমি পেলাম না, সেটা আমার বংশের কোনো মেয়ে যেন না পায়। এই ভাবনা মনে এলো, আমার থেকে বেশি সুন্দরী এই বংশে যেন জন্ম না নেয়। তাই আমি আমার বংশকে শ্রাপ দিয়ে দিলাম। লোকি, এবার তুমি জানো তোমাকে কি করতে হবে। এক্ষুনি গিয়ে ভয়ানক তান্ত্রিকের অস্থি নিয়ে এসো। লোকি কালো পর্বতের উপরে থাকা গুহায় গিয়ে যেই মুন্ডুটাকে ছুতে গেল, একটা অজ্ঞাত শক্তি তার উপরে হামলা করলো। কে তুমি যে আমাদের গুরুর খুলি চুরি করার চেষ্টা করছো? আমি তোমাদের গুরুর ভালো করতে চাই, তোমার গুরুর মৃত্যুর কারক চন্দ্রিকার কাছে নিয়ে যেতে চাই। ঠিক আছে, নিয়ে যাও। এতদিন আমরা গুরুর অস্থিকে সুরক্ষিত রেখেছিলাম যাতে পরে কেউ এসে নিয়ে যায় আর নিজের প্রিয় চন্দ্রিকার সঙ্গে বিয়ে করবেন, কিন্তু এখন মনে হয় উনি আর ফিরবেন না। এমন বলে কঙ্কালটা নিরুদ্দেশ হয়ে গেল। অনেক বছর আগে মরে থাকায় সেই তান্ত্রিকের মুন্ডু নিয়ে লোকি ফেরত এলো। আমি যে খগলি বন্ধন বানিয়েছি, সেটা দিয়ে চন্দ্রিকার প্রেতাত্মাকে শেষ করতে পারি, কিন্তু তার জন্য অনেক সময় লেগে যাবে। কারণ চন্দ্রিকার মধ্যে একটা আত্মা নয়। এরই মধ্যে যদি রুহিকাকে কক্ষের থেকে বাইরে না আনা হয়, তাহলেও মরে যাবে। এর জন্য একটাই উপায়, তার স্বামী রুহিকাকে বাইরে আনতে পারবে, কিন্তু তার জন্য তাকে মরে ভিতরে যেতে হবে আর আধমরা হয়ে ওকে ফিরে আসতে হবে। আমি বুঝতে পারলাম না মা। তান্ত্রিক ভয়ানক আত্মা আসা উচিত। এরম বলে লোকি যে মুন্ডটা এনেছিল তাকে আহ্বান মন্ত্রে রেখে ভয়ানকের আত্মাটাকে আহ্বান জানায়। গাবরাজামান জু। এখনো পর্যন্ত যা কিছু হয়েছিল ভয়ানকের আত্মাকে জানানো হলো। ভয়ানক, তোমার মরার পরে চন্দ্রিকাও অনেক বছর আগে মরে গেছে আর নিজের বংশের মেয়েদেরকে বলি দিচ্ছে। এটাকে থামানোর জন্য এক মহর্ষি অনেক বছর আগে মহাস্তম্ভন তন্ত্র করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। তাই মূর্তিটাকে বস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আমি মূর্তিটা দেখলাম, তার ভেতরে চন্দ্রিকার আত্মা অনেক অল্প মাত্রায় ছিল। তখনই বুঝতে পারলাম তার মধ্যে একটা আত্মা নয়, বরং অনেকগুলো আত্মা আছে। তুমি আমাদের সাহায্য করে বন্দি রুহিকাকে ছাড়ানোর সাহায্য করতে পারো ভয়ানক। হ্যাঁ, চন্দ্রিকা সেই শক্তিগুলো আমার তন্ত্রের কারণেই পেয়েছে। আমি 100টা আত্মাদেরকে আবাহন করে 21 দিন অবধি পুষেছিলাম। তারপরে ওইগুলোকে দিব্য শক্তিতে পরিণত করে কোনো শরীরে প্রবেশ করালে সেইটা যৌবন থাকে, কিন্তু আমি রাগে নিয়ন্ত্রণ হারাই আর মাঝখানে সেই তন্ত্র বিকৃত হয়ে যায় আর সেই 100টা আত্মা চন্দ্রিকাতে খারাপ শক্তির রূপে ঢুকে যায়। এখন সেই শক্তিকে শেষ করার একটাই উপায়, চন্দ্রিকার সঙ্গে আমার বিয়ে হওয়া উচিত, তাহলেই আমি সেই ঘরে ঢুকতে পারবো। আর তার জন্য আমার একটা মানব শরীর দরকার। যদি একটুও ভুল হয় তাহলে সে চন্দ্রিকার হাতে ভয়ঙ্কর মৃত্যুতে মরবে। কাকি মন্ত্রদণ্ড ওঠালো। ভুরিবাই এসে বলল যে দীপক এটার জন্য তৈরি আছে। আমি রুহিকার জন্য সবকিছু করতে পারি, মরতেও পারি।
যেমন ভয়ানকের আত্মা বলল, মন্ত্রজানা কাকি চন্দ্রিকার মূর্তিতে তার আত্মা যে ছিল তার সাথে ভয়ানকের বিবাহ করতে হবে। যেই দীপকের শরীরে ভয়ানকের আত্মা ঢোকে, ওর দৃষ্টি ফেরত চলে আসে। এক বিধবা স্ত্রীর শেষ ইচ্ছে কুমকুম লাগিয়ে চন্দ্রিকার মূর্তিতে পরানো হলো। বিছের শুল দিয়ে বানানো মঙ্গলসূত্র দীপকের মধ্যে যে ভয়ানকের আত্মা ছিল তাকে দিয়ে পরানো হলো। তখনই মূর্তিতে থাকা আত্মা তার গলায় কালো পুতির মালা পরিয়ে ওকে পাঠাও, এটা বলে কাকি দীপকের কানে একটা রহস্য মন্ত্র দিল আর একটা থলে দিয়ে দিল। যেই দীপক দরজায় হাত রাখলো, সেটা নিজের থেকে খুলে গেল। বন্দী হয়ে থাকা হাতটা ভেতরে চলে গেল। রুহিকাকে ছেড়ে চন্দ্রিকার আত্মা বাইরে বেরিয়ে এসে দীপককে মারার চেষ্টা করতে থাকে। চন্দ্রিকার মধ্যে প্রেতাত্মা ভয়ানকভাবে চিৎকার করে দীপককে আঘাত করতে থাকে। সেটাই তোমার রক্ষক হতিয়ার। এই আয়নার মধ্যে যখন চন্দ্রিকা নিজের আসল রূপ দেখবে, ওর শক্তি শেষ হয়ে যাবে। দীপক কাকি যে আয়নাটা দিয়েছিল সেটা বার করে আর তার চেহারা সামনে রেখে দেয়। চন্দ্রিকা যখন নিজের বিকৃত চেহারা দেখে তখন জোরে চিৎকার করে পিছনে সরে যায়। তারপর দীপক আয়নাটাকে মাটিতে পটকে ভেঙে দেয়। ওর শরীর ছোট ছোট টুকরে ভেঙে যায়। সেই টুকরোগুলোর মধ্যে থেকে ছোট ছোট আত্মা বেরোয় আর তারা সব আয়নার টুকরোর মধ্যে কয়েদি হয়ে যায়। আস্তে আস্তে কক্ষের অবস্থা ঠিক হতে থাকে। আত্মার আওয়াজ আর ক্রন্দনগুলো শান্ত হয়ে গেল। দীপকের শরীরের মধ্যে যে আত্মাটা ছিল সেটা আয়না বন্ধ হয়ে গেল। অজ্ঞান অবস্থায় রুহিকা দরজার কাছে মাটিতে পড়েছিল। দীপক তাকে উঠিয়ে বাইরে নিয়ে আসে। মন্ত্র জানা কাকি বেতাল তন্ত্র দিয়ে আয়নায় টুকরোর মধ্যে বন্ধ চন্দ্রিকার আত্মাটাকে একটা বড় কাঁচের বোতলে বন্ধ করে নেয়। কুমুদিনী ভয় ভয় কাকি আর ভূমিকে মহল পার করতে দেখছিল। এবার কোনো শক্তি ভূমিকে মহল থেকে বাইরে বেরোনোর জন্য আটকাতে পারল না। হে ভগবান, পার করে গেল। তার মানে আমাদের বংশের উপরে শ্রাপটা শেষ হয়ে গেল। হ্যাঁ, একদম। আমি আগেই বলেছিলাম না, আমাকে থামানোর শক্তি শুধু তোমাদের প্রেমে রয়েছে, কোনো দুষ্ট শক্তির মধ্যে নয়। আমি তো তোমাদের জন্যেই জীবিত রয়েছি। আপনি যে আমাদের জন্য আর আমাদের গ্রামের জন্য যে সাহায্যটা করলেন আমরা ভুলতে পারবো না। এই বোতলটাকে নিয়ে গিয়ে 7 সমুদ্র পাড়ে ওই কালো জলের কুণ্ডে ফেলে দাও। এর সাথেই শ্রাপটা সবসময়ের জন্য শেষ হয়ে যাবে। দীপক আর রুহিকার বিয়ে জমিদার বাবু খুব বড় করে দেয়। জমিদার এক বিশাল ভোজের আয়োজন করে। ভূমি আর লোকি ওই বোতলটাকে নিয়ে সমুদ্র পার করে ওই কালো জলের গভীরতায় ফেলে ফেরত আসছিল। ওদের পেছন পেছন হাওয়ায় উড়তে উড়তে আসছিল সুরেন্দ্র। খুব ভালো, পেয়ে গেলাম তোমাদেরকে। এখনই সুরেন্দ্রের খেলা শুরু হলো।